হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের আজকে পর্ব নাম্বার হচ্ছে 35। আজকের পর্বে প্রতিদিনের মতো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো অবশ্যই সকলে ক্লাসটিতে যারা যুক্ত হচ্ছে শেষ পর্যন্ত দেখবে ক্লাসটি। আর প্রতিদিন এই ক্লাসটি দেখতে আমাদের সকাল 8টা TWS একাডেমি চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আর আমার সন্ধ্যাবেলাতে 8:30টাতে জিকের ঝুলি ক্লাস হচ্ছে, তা ওয়ে অফ সলিউশনে, সেখানেও তোমরা যুক্ত হতে পারো। প্রথমে একটু আরেকটা জিনিস বলে রাখি, আমাদের সমস্ত ভিডিও লিঙ্ক এবং আমাদের সমস্ত আপডেট পেতে প্রথমেই আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশন, সেখানে যুক্ত হয়ে যাবে সকলে। প্রথম প্রশ্ন, নিজাম সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? নিজাম সাগর বাঁধ এটা কোথায় অবস্থিত বা কোন নদীর উপরে অবস্থিত? রাইট অ্যান্সারটা কি হবে? নিজাম সাগর বাঁধ হচ্ছে এটা অবস্থিত হায়দ্রাবাদে। কোথায়? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদটা কোথায়? হায়দ্রাবাদ তো হচ্ছে তেলেঙ্গানার রাজধানী। তো তেলেঙ্গানা রাজ্যে নিজাম সাগর বাঁধটা অবস্থিত হায়দ্রাবাদের নিকটে। এটা কোন নদীর উপরে অবস্থিত আমরা যদি দেখি, এটা সঠিক উত্তর হবে অবস্থিত মঞ্জিরা নদীর উপরে। আচ্ছা, মঞ্জিরা নদীটা সম্পর্কে আরো একটা তথ্য তোমাদেরকে বলে রাখি। এই নদীটা হচ্ছে দক্ষিণ ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী। সেটি কোনটি? গোদাবরী। সেই গোদাবরীর উপনদী এটা। ওকে, তো মঞ্জিরা হচ্ছে গোদাবরীর উপনদী, তার উপরে নিজাম সাগর বাঁধ অবস্থিত। ভারতে পার্বত্য রেলপথ কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি লাভ করে? যা ভারতে পার্বত্য রেলওয়ে বলতে, ভারতের পার্বত্য রেলওয়ে 3টি পার্বত্য রেলওয়ে আছে ভারতে বর্তমানে। একটা হচ্ছে দার্জিলিং পার্বত্য রেলওয়ে, আরেকটি হচ্ছে তোমার কলকা সিমলা, কলকা সিমলা পার্বত্য রেলওয়ে, আরেকটি হচ্ছে তোমার নীলগিরি পার্বত্য রেলওয়ে। ওকে, তো এই 3টি পার্বত্য রেলওয়েকে একটাই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ধরা হয়ে থাকে। এই 3টির মধ্যে প্রথম যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছিল সেটা হচ্ছে দার্জিলিং পার্বত্য রেলওয়ে। এটা থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্নও এসেছে। 1999 সালে এটা পার্বত্য রেলওয়ের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। এটা কোথায় অবস্থিত? এটা আমাদের পশ্চিমবঙ্গতে অবস্থিত, পশ্চিমবঙ্গ রাজ্যে। আচ্ছা, কলকা সিমলা রেলওয়ে যেটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হিমাচল প্রদেশে, হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। আর এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছিল 2008 সালে। এছাড়া নীলগিরি পার্বত্য রেলওয়ে, নীলগিরি অঞ্চল কোথায়? তামিলনাড়ুতে, তামিলনাড়ু রাজ্যে অবস্থিত নীলগিরি পার্বত্য রেলওয়ে। এই কয়েকটা জিনিস একটু বলে রাখছি কারণ এটা যে কোনো একটা থেকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। এখানে সঠিক উত্তর, এখানে দেখো নীলগিরি পার্বত্য রেলওয়ে এটা হচ্ছে 2005 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু এই 3টিকে কিন্তু একটাই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে ধরা হয়, যেটা হচ্ছে ইন্ডিয়ান মাউন্টেন রেলওয়ে বা ভারতের পার্বত্য রেলওয়ে হিসাবে ধরা হয়ে থাকে। তো এখানে সঠিক উত্তরটা কি হবে? ভারতের যে পার্বত্য রেলওয়ে সেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি কবে পায়? আমরা দেখবো এখানে প্রথম যে সালটা অর্থাৎ 1999 সালে যেটা স্বীকৃতি পায় সেটাই এখানে বিবেচিত হবে। এখানে অপশনটা একটু ভুল, এখানে রং পড়ে গেছে। এটা হবে 1999 সালে ভারতে পার্বত্য রেলওয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি লাভ করেছিল। পরের প্রশ্ন, পেশির ক্লান্তির জন্য দায়ী কোনটি? পেশির ক্লান্তি হয়ে থাকে কিসের কারণে? কার্বন ডাইঅক্সাইডের জন্য, নাকি ক্রিয়েটিনিনের জন্য, ল্যাকটিক অ্যাসিডের জন্য, নাকি ইথাইল অ্যালকোহলের জন্য? রাইট অ্যান্সারটা কি হবে? পেশির ক্লান্তি হয়ে থাকে সাধারণত ল্যাকটিক অ্যাসিডের জন্য, ল্যাকটিক অ্যাসিড জমা হওয়ার কারণে। কোন সময় জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়? জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়, এই যে দুটো সাল দেওয়া আছে এই দুটো টাইম পিরিয়ডের মধ্যে কোন সময়টাকে বলা হয়ে থাকে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব? জাতীয় কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস এটা প্রতিষ্ঠিত হয়েছিল
সালে অ্যালান অক্টোভিয়ান হিউম কর্তৃক এটা প্রতিষ্ঠিত হয় আমরা জানি। তারপরে জাতীয় কংগ্রেসের তোমার হচ্ছে বিভিন্ন বার্ষিক সেশন হতে থাকে 1885, 86, কলকাতা অধিবেশন 86-তে এরকম সেশন হচ্ছিল। একটা সময় তোমার হচ্ছে 1907 সালে একটা সেশন হয়েছিল। তার আগে আরো একটা জিনিস বলে রাখি, 1905 সালে একটা তোমার গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে বঙ্গভঙ্গ হয়েছিল লর্ড কার্জনের সময় আমরা জানি। সেই সময় জাতীয় কংগ্রেসের নেতৃবর্গদের মধ্যে একটা মতবিরোধ সৃষ্টি হয়েছিল। নেতৃবর্গদের মধ্যে মতবিরোধের কারণে নরমপন্থী এবং চরমপন্থী দুটো দলের সৃষ্টি হয়। গতদিনের ক্লাসেই আমি বলেছিলাম নরমপন্থী নেতা কারা আছেন। নরমপন্থী নেতা গোপাল কৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি অ্যান্ড তোমার হচ্ছে আরো এরকম উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরোজি, এরা ছিল নরমপন্থী নেতৃবর্গদের মধ্যে। আর চরমপন্থী নেতাদের মধ্যে অরবিন্দ ঘোষ, সুভাষচন্দ্র বসু, তারপরে তোমার হচ্ছে লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, এরা ছিল চরমপন্থী নেতাদের মধ্যে। তো এই সমস্ত নেতাদের থেকেও কিন্তু প্রশ্ন আসে যে নিম্নলিখিতের মধ্যে কে নরমপন্থী নেতা, এরকম বলে 4টে অপশন দিয়ে দিতে পারে। তো নেতাগুলোর নাম তোমরা একটু মনে রাখবে। এখানে সঠিক উত্তরটা কি হবে দেখো, নরমপন্থী পর্ব বলা হয় 1885 থেকে 1905 সাল পর্যন্ত এই যে সময়কাল, এটাকে বলা হয়ে থাকে নরমপন্থী পর্ব। আর 1907 সালটা কেন লিখলাম এখানে, 1907 সালে এসে কংগ্রেসের একটা যে বার্ষিক অধিবেশন হয়, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশন, সেটা ছিল সুরাট অধিবেশন। সুরাটে আয়োজিত হয়েছিল রাসবিহারী ঘোষের সভাপতিত্বে। সেই সুরাট অধিবেশনে যিনি সভাপতিত্ব করেছিলেন রাসবিহারী ঘোষ, সেখানেই কিন্তু এই নরমপন্থী চরমপন্থী দুটো দলের সৃষ্টি হয়েছিল। এই সালটাও মনে রাখবে, সুরাট অধিবেশনটা কবে হয়েছিল, বিখ্যাত একটা অধিবেশন ছিল। ভারতের অ্যাটর্নি জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছে কে ভেনুগোপাল এবং জি সতীশ রেড্ডি, রাজনাথ সিং, আর ভেঙ্কটরমানি। আচ্ছা, অ্যাটর্নি জেনারেলটা কি, ইনি হচ্ছেন ভারত সরকারের বা ভারতের সর্বোচ্চ আইনি অফিসার, সর্বোচ্চ আইনি অফিসার। আর অ্যাটর্নি জেনারেল সম্পর্কে কোথায় বলা হয়েছে ভারতীয় সংবিধানে, অ্যাটর্নি জেনারেল সম্পর্কে কোথায় বলা হয়েছে বলো? অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা হয়েছে ধারা 76 নং ধারায় বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে। সেখানে আলোচনা করা হয়েছে রাষ্ট্রপতি তাকে নিয়োগ করে থাকেন, এটাও বলা হয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসে যে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন, তো মনে রাখবে অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করে থাকেন রাষ্ট্রপতি। আর এটা আছে 76 নং ধারাতে। আচ্ছা, বর্তমান যিনি অ্যাটর্নি জেনারেল তিনি হচ্ছেন কে, তিনি হচ্ছেন আর ভেঙ্কটরমানি, বর্তমান অ্যাটর্নি জেনারেল পদে আছেন। পরের প্রশ্ন, যে সকল পরমাণুর বহিস্থ কক্ষপথ সম্পূর্ণ থাকে তাদের যোজ্যতা কত হয়? যে সমস্ত পরমাণুর বহিস্থ কক্ষ, পরমাণুর যে কক্ষ থাকে, ইলেকট্রনগুলো যেখানে পরমাণুকে প্রদক্ষিণ করতে থাকে, পরমাণুর কক্ষপথের বাইরে, পরমাণুর যে কেন্দ্রের বাইরে বিভিন্ন কক্ষ থাকে, কে, এল, এম, এন, ও, এরকম ভাবে তোমার হচ্ছে কক্ষপথগুলো থাকে। এই কক্ষপথে প্রথম কক্ষে তোমার হচ্ছে 2টি, তারপরের কক্ষে 8টি সর্বোচ্চ, এরকম ভাবে 8 8 8 2n², এরকম একটা তোমার সূত্র আছে পরমাণুর এই যে কটা কক্ষপথে কটা তোমার হচ্ছে ইলেকট্রন থাকবে এটা। তো এটাও আলোচনা করা আছে তোমাদের সঙ্গে। বহিস্থ কক্ষপথে সম্পূর্ণ যখন থাকবে, কোনো একটা বহিস্থ কক্ষপথে সর্বাধিক তোমার হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 8টি, সর্বাধিক 8টি সে ইলেকট্রন রাখতে পারে। এবারে যদি 8টাই থাকে তার বহিস্থ কক্ষে, তাহলে তার যোজ্যতা কত হবে? যোজ্যতা কাকে বলে? যোজ্যতা হচ্ছে যতগুলো পরমাণু যতগুলো ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে নিয়ার বাই, সবচেয়ে কাছের যে তোমার হচ্ছে নোবেল গ্যাস থাকে, সেই নোবেল গ্যাসের তোমার হচ্ছে নেয়, তার ইলেকট্রন বিন্যাসটা করে নেয়, তাকে পরমাণুর যোজ্যতা বলে। তো এখানে আমরা দেখব শূন্য হবে, কারণ পরমাণুর যোজ্যতা শূন্য হবে, তার একটাও ইলেকট্রন গ্রহণও করতে হবে না, বর্জনও করতে হবে না। যোজ্যতা শূন্য হয় সাধারণত নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসদের। নোবেল গ্যাসদের, নিষ্ক্রিয় গ্যাসদের পরমাণুর বহিস্থ কক্ষে 8টি করেই পরমাণুর যে বহিস্থ কক্ষ সেটা সম্পূর্ণ থাকে। চোলদের প্রথম ঐতিহাসিক রাজা হলেন কে? চোলদের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন? আচ্ছা, চোলরা কোথায় রাজত্ব করতো? এরা রাজত্ব করতো তানজোরে। আচ্ছা, আমরা জানি চোল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়ালয়, এটা আমরা জানি, তাই তো?
কিন্তু তার আগেও কিন্তু চোল রাজ্য ছিল। এটা সাধারণত যেই চোল রাজ্য থেকে পরে বৃহৎ তোমার হচ্ছে সাম্রাজ্য সৃষ্টি হয়েছিল, সেই বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হচ্ছেন বিজয়ালয়। কিন্তু চোলদের তার আগেও একজন ঐতিহাসিক রাজা ছিলেন যার নাম হচ্ছে কারিকল। কারিকল ছিল চোলদের প্রথম ঐতিহাসিক রাজা, কিন্তু চোলদের প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয়ে থাকে বিজয়ালয়কে, এটাও মনে রাখবে। পরের প্রশ্ন, নদীর গতিপথ খুব আঁকাবাঁকা হলে তাকে কি বলে? নদী যখন মধ্য গতি থেকে নিম্ন গতি বা নিম্ন মধ্য গতিতে যখন পৌঁছায় নদী, তখন নদীর কি হয় জানো? নদীর যে ক্ষয় করার ক্ষমতা সেটা অনেকটা কমে যায়, নদীর শক্তি কমে যায়। সুতরাং নদীর যখন সামনে কোনো বাধা আসে, একটা নদী যখন উচ্চ বা যখন উঁচু স্থানে বা তার যে উচ্চ গতি সেখানে সে প্রবাহিত হয়, তখন তার খরস্রোতা, তার বেগ, তার যৌবন থাকে, তখন কিন্তু নদী সামনে কোনো বাধা আসলে সেটাকে সে অতিক্রম করে যেতে পারে। কিন্তু যখন নদী নিম্ন গতিতে বা নিম্ন মধ্য গতিতে আসে, তখন কিন্তু নদীর যে এই শক্তিটা সেটা অনেকটা কমে যায়, নদী বার্ধক্য পর্যায়ে চলে আসে। তখন নদীর সামনে যখন কোনো বাধা আসে, নদীর সামনে যখন কোনো শক্ত শিলা পড়ে বা কোনো পাহাড় আসলো, কোনো একটা বাধা সৃষ্টি হলো, তখন নদী আর সেই বাধাটাকে কিন্তু অতিক্রম করতে পারে না, তখন সে ঘুর পথে তখন কিন্তু বেঁকে প্রবাহিত হয় সেই বাধাটাকে অতিক্রম করার জন্য। এটাকে বলা হয়ে থাকে মিয়েন্ডার, এটাকে বলা হয় মিয়েন্ডার। নদী যখন খুবই এঁকে বেঁকে প্রবাহিত হয় তখন তাকে মিয়েন্ডার বলা হয়ে থাকে। অ্যান্সার হবে মিয়েন্ডার। পরের প্রশ্ন, বিশ্ব উপভোক্তা দিবস কোন দিনে পালিত হয়? বিশ্ব উপভোক্তা দিবসটা পালিত হয় কবে? রাইট অ্যান্সার হবে 15ই মার্চ হচ্ছে বিশ্ব উপভোক্তা দিবস আমাদের পালন করা হয়। ভারতীয় সংবিধানের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? ভারতীয় যে আমাদের সংসদ সংসদ পার্লামেন্ট, সেই পার্লামেন্ট হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, একটা হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে লোকসভা। রাজ্যসভাটা হচ্ছে উচ্চ কক্ষ আমরা জানি, আর লোকসভাটা হচ্ছে নিম্ন কক্ষ, দ্বিকক্ষ বিশিষ্ট। তো এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণাটা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? বলো। এটা গৃহীত হয়েছে গ্রেট ব্রিটেন থেকে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা। গ্রেট ব্রিটেনেও কিন্তু দুটো কক্ষ আছে, একটা হচ্ছে লর্ড সভা যেটা হচ্ছে সেখানকার উচ্চ কক্ষ বলা হয়, আর কমন সভা ব্রিটেনের নিম্ন কক্ষের নাম। তো ব্রিটেনেও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আছে, তো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা গৃহীত হয়েছে ব্রিটেন থেকে। আচ্ছা, ব্রিটেন থেকে আরো কিন্তু উল্লেখযোগ্য ভীষণ কয়েকটা বিষয় এখানে গৃহীত হয়েছে, যেমন সংসদীয় শাসন ব্যবস্থা যেটা বললাম এটা গৃহীত হয়েছে। তারপরে হচ্ছে একক নাগরিকত্বের ধারণা, এটাও গৃহীত হয়েছে ব্রিটেন থেকে। লোকসভার তোমার হচ্ছে স্পিকার, এটার ধারণা গৃহীত হয়েছে সেখান থেকে। শক্তিশালী যে নিম্ন কক্ষটা থাকবে, শক্তিশালী নিম্ন কক্ষের, এটাও কিন্তু বলা হয়েছে গ্রেট ব্রিটেন থেকে গ্রহণ করা হয়েছে। ভারতে মোট কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গ স্পর্শ করে? দেখো, গত কয়েকদিন আগের লাস্টের দিকের একদমই প্রশ্ন ছিল এটা, আমি তোমাদের বলে দিয়েছিলাম কয়টি ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের সীমানাকে স্পর্শ করেছে। কমেন্টে এটার অবশ্যই সকলে উত্তর জানিয়ে যাবে। আশা করবো এখানে সকলেই সঠিক উত্তর করে যাবে। একদমই সহজ একটা প্রশ্ন তোমাদেরকে দেওয়া হলো আজ। ভারতে সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় যেখানে, সেটি হলো? ভারতে কোথায় প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয়েছিল? রাইট অ্যান্সার ইজ দিগ্বয়। আচ্ছা, দিগ্বয়টা কোথায়? দিগ্বয় হচ্ছে অসমে অবস্থিত। অসমে অবস্থিত, অসমের দিগ্বয়তে প্রথম প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয়েছিল 1889। এখান থেকে কিন্তু খনিজ তেল উত্তোলন শুরু হয়। অ্যান্সারটা মনে রাখবে, দিগ্বয়টা কোথায় অবস্থিত, এটাও গুরুত্বপূর্ণ। কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়? তরাইনের প্রথম যুদ্ধটা কবে সংগঠিত হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধটা কবে হয়? তরাইনের যুদ্ধটা কার সঙ্গে হয়েছিল ইত্যাদি আমরা একটু জেনে রাখবো। তরাইনের দুটি যুদ্ধ হয়েছিল, তরাইনের দুটি যুদ্ধ, তরাইনের প্রথম যুদ্ধ, প্রথম ও দ্বিতীয়। এই যুদ্ধগুলো কার কার মধ্যে হয়েছিল? দ্বিতীয় ও প্রথম যুদ্ধ, এই যুদ্ধগুলো কার কার মধ্যে হয়েছিল? এগুলো হয়েছিল মোহাম্মদ ঘড়ি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহান,
তো তৃতীয় পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে তরায়ণের দুটি যুদ্ধ সংগঠিত হয়। একটা হচ্ছে প্রথমটা হয়েছিল 1199 এখানে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান তিনি মোহাম্মদ ঘুরিকে কিন্তু তরায়ণের প্রথম যুদ্ধে পরাজিত করেছিলেন। কিন্তু ঠিক তার পরের বছর তরায়ণের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 সালে, যেই যুদ্ধে মোহাম্মদ ঘুরি আবার তৃতীয় পৃথ্বীরাজকে পরাজিত করেন এবং চৌহান বংশের অবসান ঘটান। তৃতীয় পৃথ্বীরাজ চৌহান হচ্ছেন চৌহান বংশের শেষ শাসক। চৌহান বংশের শেষ শাসকে ছিলেন তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। স্মরণের পরিবর্তনের হারকে কি বলা হয়? সময়ের সঙ্গে সঙ্গে বা সময়ের সাপেক্ষে স্মরণ বলতে তোমাদেরকে বোঝানো হয়ে থাকে সাধারণত একটা বস্তু এক স্থান থেকে অন্য স্থানে যে গেল, এই যে দূরত্ব, এটাকে বলা হয়ে থাকে স্মরণ। কোনো একটা বস্তু এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াকে বলা হয় স্মরণ। এই যে স্থান পরিবর্তনকে বলা হবে সাধারণত স্মরণ। স্মরণের পরিবর্তনের হারকে কি বলা হবে? স্মরণের পরিবর্তনের হারকে বলা হবে বেগ। বেগ ইকুয়াল হচ্ছে স্মরণ বাই সময়। এটা হচ্ছে বেগের সংজ্ঞা। পরেরটা, মানবদেহে নাইট্রোজেন বিহীন বর্জ্য পদার্থ কোনটি? মানবদেহের নাইট্রোজেন বিহীন বর্জ্য পদার্থের কথা বলা হচ্ছে। উদ্ভিদ দেহে আমরা দেখেছি নাইট্রোজেন বিহীন বিভিন্ন রেচন পদার্থ থাকে, তরুক্ষীর, গদ, রজন, এসব হচ্ছে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ ট্যানিন, ক্যাফেইন, তারপরে হচ্ছে তোমার সর্পগন্ধা, রিসারপিন, এসব হচ্ছে নাইট্রোজেন যুক্ত উদ্ভিদের রেচন। তেমনি আমাদের মানব দেহে নাইট্রোজেন যুক্ত রেচন, ইউরিয়া একটা নাইট্রোজেন যুক্ত মূত্র, তাতে কিন্তু নাইট্রোজেন থাকে। কিন্তু কিটোনস হচ্ছে নাইট্রোজেন বিহীন বর্জ্য পদার্থের উদাহরণ। ভিনিগারের রাসায়নিক নাম কি? বলো, ভিনিগারের রাসায়নিক নাম কি? ভিনিগার এর রাসায়নিক নাম হচ্ছে কি দ্রুত, এটা হচ্ছে লঘু অ্যাসিটিক অ্যাসিড, বা এটার একটা অপর নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তো ইথানোয়িক অ্যাসিড যদি লঘু অ্যাসিডের জায়গায় দিয়ে দেয় অপশানে, তো যেন ভুল করো না, একদমই এটাই অ্যান্সার হবে। আচ্ছা, এই সংকেত একটু জেনে রাখো। সংকেত, কারণ কিছু কিছু পরীক্ষায় আমরা দেখেছি অ্যাসিডের নাম পুরোপুরি না দিয়ে কিন্তু সংকেত দিয়ে থাকে। যেমন এর সংকেত হচ্ছে CH3COOH, এর হচ্ছে সংকেত, হচ্ছে CH3COOH, এটা হচ্ছে সংকেত। তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তালচের ভারতের একটা তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা কোন রাজ্যে অবস্থিত? তালচের অবস্থিত হচ্ছে তোমার ওড়িশা রাজ্যে। আচ্ছা, তালচের কয়লা খনি আছে। তালচের কয়লা খনি ও তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র এসব অবস্থিত হচ্ছে ওড়িশা রাজ্যে। আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকায় অন্তর্ভুক্ত? আইন শৃঙ্খলা সাধারণত কোন তালিকার অন্তর্ভুক্ত? যৌথ রাজ্য ও কেন্দ্র তালিকা, উপরে কোনোটি নয়। আচ্ছা, এই যে তালিকার বিন্যাস, এটা কোথায় বলতো আছে? আমাদের ভারতে যে তালিকার বিন্যাস, এটা কোথায় আছে? এটা হচ্ছে সপ্তম তফসিলে আছে। সংবিধানেই যে তালিকার বিন্যাস, সেটা যেখানে কেন্দ্র, রাজ্য ও যৌথ তালিকা এখানে আছে। এগুলো হচ্ছে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন করা হয়েছে। তো এখানে আমরা যদি দেখি আইন শৃঙ্খলার বিষয়টা কোথায় আছে, এটা হচ্ছে রাজ্য তালিকার মধ্যে। রাজ্য তালিকায় আইন শৃঙ্খলা অর্থাৎ পুলিশি ব্যবস্থা, স্থানীয় যে আইন শৃঙ্খলা, সেটা হচ্ছে রাজ্য তালিকার অন্তর্ভুক্ত। উদ্ভিদের বাষ্পমোচন বৃদ্ধি পায় শুষ্কতা বাড়লে, জল সরবরাহ বাড়লে, আর্দ্রতা বাড়লে, পুষ্টি পদার্থ বাড়লে। উদ্ভিদের বাষ্পমোচন বৃদ্ধি পায় কখন? রাইট অ্যান্সার হবে উদ্ভিদের
জল সরবরাহ বাড়লে, এই কারণে কিন্তু মরু উদ্ভিদের যথেষ্ট পরিমাণে জল সরবরাহ হয় না, এই কারণে কিন্তু মরু উদ্ভিদগুলোর বাষ্পমোচনের হার অনেকটা কম। তারা বাষ্পমোচনের হারকে রোধ করার জন্য নিজেদের পাতাকে কাঁটায় রূপান্তরিত করে নেয়, আবার পাতায় পুরু মোমের প্রলেপ দেওয়া থাকে, পাতাগুলো রসালো প্রকৃতির হয়, এগুলো হচ্ছে বাষ্পমোচন হার যাতে কমে, এই কারণে কিন্তু তার কিছু বৈশিষ্ট্য থাকে, কারণ তারা পর্যাপ্ত পরিমাণে জল পায় না। বাবর চান্দেরির যুদ্ধে নিম্নের কাকে পরাজিত করে? চান্দেরির যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিলেন? আচ্ছা, বাবর কয়েকটা উল্লেখযোগ্য তোমার হচ্ছে যুদ্ধ লড়েছিল। বাবরের প্রকৃত নাম হচ্ছে জহির উদ্দিন মোহাম্মদ বাবর। বাবরের প্রকৃত নাম হচ্ছে জহির উদ্দিন মোহাম্মদ বাবর। বাবরের এই যে বাবর, এই বাবর শব্দের অর্থ হচ্ছে বাঘ। বাবর শব্দের অর্থ হচ্ছে বাঘ, হচ্ছে বাবর শব্দের অর্থ। তো বাবর 1526 সালে 1526-এ একটা উল্লেখযোগ্য মানে ইতিহাসের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর মধ্যে একটা লড়েছিল, যেটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। যেই যুদ্ধটা হয়েছিল কার কার মধ্যে? এটা হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে এই যুদ্ধটা সংগঠিত, এটা সকলেই জানে। পরবর্তীতে বাবর 1527-এ আবারও একটা যুদ্ধে জড়িয়ে পড়ে, যেই যুদ্ধটা ছিল তোমার খানুয়ার যুদ্ধ। কার কার মধ্যে হয়? খানুয়ার যুদ্ধ। খানুয়ার যুদ্ধটা সংগঠিত হয়েছিল বাবর ও রানা সংগ্রাম, মেবারের রানা সংগ্রাম সিং। রানা সংগ্রাম ও বাবরের মধ্যে খানুয়ার যুদ্ধ হয়। তার পরবর্তীতে আবার 1528 সালে এসে বাবর আরো একটা যুদ্ধে জড়িয়ে পড়ে, যেই যুদ্ধটার নাম ছিল তোমার চান্দেরির যুদ্ধ। যেই যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ছিল কে? বাবরের প্রতিপক্ষ ছিল মেদিনী রায়। মেদিনী রায় হচ্ছে রাজপুত শাসক। ইনি মালুয়া নামক স্থানে, রাজপুত শাসক মালুয়া নামক স্থানে শাসন করতেন। আচ্ছা, বাবরের জীবনে আরো একটা যুদ্ধ হয়েছিল, গুরুত্বপূর্ণ যুদ্ধ, যেটার নাম হচ্ছে ঘরঘরার যুদ্ধ, যেটা 1529 সালে। দেখো পরপরই 1526 পানিপথ, 1527 খানুয়া, 1588 হচ্ছে তোমার চান্দেরির যুদ্ধ। চান্দেরির যুদ্ধ, তারপরে দেখো আবার 1529-এ হচ্ছে একটা আরো গুরুত্বপূর্ণ যুদ্ধ, যেটা হচ্ছে ঘরঘরার যুদ্ধ। ঘরঘরার যুদ্ধটা কার কার মধ্যে হয়েছিল? ঘরঘরার যুদ্ধ হয়েছিল বাবর ও আফগানদের মধ্যে। আফগানদের পক্ষ থেকে যিনি ছিলেন তিনি হচ্ছেন মাহমুদ লোদি। চলো, গুরুত্বপূর্ণ কয়েকটা যুদ্ধ সম্পর্কে বলে রাখলাম, প্রশ্ন আসলে একদমই ফটাকসে উত্তর করে দেবে এগুলি। পরের প্রশ্ন, বাঁশদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বাঁশদা বা ভান্সদা এইভাবেও এটাকে লেখা হয়ে থাকে। তো এই জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে গুজরাট রাজ্যে। গুজরাট রাজ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা ন্যাশনাল পার্ক আছে, একটু লিখে দিই কয়েকটা তোমাদেরকে। একটা হচ্ছে ব্ল্যাক বাক জাতীয় উদ্যান, ব্ল্যাক বাক ন্যাশনাল পার্ক। এছাড়া আছে গির ন্যাশনাল পার্ক, এটা অবস্থিত গুজরাটে। এছাড়া গালফ অফ কচ্ছ, অবশ্যই এটা মেরিন ন্যাশনাল পার্ক, এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি মেরিন। মেরিন মানে জলজ যে তোমার হচ্ছে জাতীয় উদ্যান, সেটাকে বলা হয়ে থাকে মেরিন ন্যাশনাল পার্ক, গালফ অফ কচ্ছ। এছাড়া ভান্সদা জাতীয় উদ্যান, এসব হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত কিছু জাতীয় উদ্যান। TWS একাডেমি অ্যাপে আমাদের বিভিন্ন ব্যাচ কন্টিনিউ চলছে। এই ব্যাচে পড়াশুনো দুর্দান্ত ফর্মে চলছে। যারা পড়াশুনো করছে তারা জানে কেমন ক্লাস হচ্ছে TWS একাডেমিতে, বলতে হবে না। তো অবশ্যই তোমরা TWS একাডেমি থেকে বেস্ট চাকরির প্রিপারেশন নিতে আমাদের TWS একাডেমিতে যুক্ত হয়ে যেতে পারো। এখানে তোমাদের
মানে সবকিছু সব দিক থেকে হেল্প করা হয়। সমস্ত ক্লাস এখানে তোমরা লাইভ রেকর্ডের সমস্তভাবে পেয়ে যাবে। এখানে কমপ্লিট পুরো সিলেবাসটাকে একদমই কমপ্লিট করানো হবে। অবশ্যই TWS একাডেমি অ্যাপে তোমরা যুক্ত হয়ে যাও বেস্ট চাকরির প্রিপারেশন নিতে। বিভিন্ন অনগোয়িং ব্যাচ চলছে, আর তোমরা অ্যাপ ডাউনলোড করে এখানেও চেক আউট করতে পারো। পেইড কোর্সেসের ভিতরে গিয়ে এখানেও কিন্তু সমস্ত ব্যাচ তোমাকে দেখাবে, বিভিন্ন ব্যাচ বর্তমানে কি কি চলছে। ড্রেন অফ ওয়েলথ বইয়ের লেখককে, ড্রেন অফ ওয়েলথ একটা বই, এই বইটার লেখককে, এই তত্ত্বের প্রবক্তক কে ছিলেন, এটা থেকেও প্রশ্ন আসে। তো ড্রেন অফ ওয়েলথ এই তত্ত্বের, সম্পদের নিষ্কাশন তত্ত্ব বা সম্পদের যে তোমার হচ্ছে বহির্নির্গমন, এই তত্ত্বের যিনি প্রবক্তক ছিলেন তিনি হচ্ছেন দাদাভাই নওরোজি। আর এই ড্রেন অফ ওয়েলথ এই বইটির লেখক হচ্ছেন তিনি। চৌরি চৌরার ঘটনা ঘটে কোন ভাইসরয়ের আমলে? ভারতে অসহযোগ আন্দোলন চলাকালীন অসহযোগ আন্দোলন চলাকালীন 1920-22 এর মধ্যে একটা তোমার মানে খুবই দুঃখজনক ঘটনা ঘটেছিল। ইতিহাসে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে, এটার নাম হচ্ছে চৌরি চৌরার ঘটনা। এটা উত্তরপ্রদেশে হয়েছিল। এই ঘটনাটা অনেকেই জানে, আমার বলতে হবে না আলাদা করে। তো এই ঘটনাটা ঘটেছিল কার সময়? এখানে এই ঘটনাটা ঘটেছিল লর্ড রিডিং এর সময়। লর্ড রিডিং 1921 থেকে 1926 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন, আর তার সময় চৌরি চৌরার ঘটনাটি ঘটে। 2017 সালে কোন জেলা বিভক্ত হয়ে কালিম্পং নামে নতুন জেলা গঠিত হয়েছিল? 2017 সালে 3টি নতুন জেলা গঠিত হয় আমাদের ভারত। এই পশ্চিমবঙ্গে 20টি তার আগে জেলা ছিল, বর্তমানে 23টি জেলা আছে। 23টি জেলা বর্তমানে আছে। তো 23টি জেলার মধ্যে নবগঠিত 3টি জেলা হচ্ছে, একটা হচ্ছে বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান, আরেকটা হচ্ছে ঝাড়গ্রাম যেটা পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে হয়েছে, আর একটা জেলা হচ্ছে কালিম্পং যেটা দার্জিলিং জেলা ভেঙে হয়েছে। 3টে জেলাই কিন্তু গঠিত হয়েছে 2017 সালে। রাইট অ্যান্সার ইজ দার্জিলিং জেলা গঠিত হয়। ভারতের সিটি অফ প্যালেসেস বলা হয় কোন শহরকে? সিটি অফ প্যালেসেস নামে পরিচিত কোন শহরটি? সিটি অফ প্যালেসেস মানে কি? প্রাসাদের নগরী, প্রাসাদের নগরী। এছাড়া ভারতের সংস্কৃতির রাজধানী, ভারতের সংস্কৃতির রাজধানী, ফুটবলের মক্কা, প্রাসাদের শহর, এসব বলা হয়ে থাকে সিটি অফ জয়, আনন্দের শহর, এসব বলা হয়ে থাকে আমাদের কলকাতা শহরকে। রাইট অ্যান্সার ইজ কলকাতা। কোন রক্তকণিকা হেপারিন ক্ষরণ করে? হেপারিন ক্ষরণ করে থাকে কোন রক্তকণিকাটি? আচ্ছা, হেপারিনটা কি বলতো? হেপারিন সাধারণত রোগ প্রতিরোধ করতে সহায়তা করে থাকে। হেপারিন এটা রোগ প্রতিরোধে সহায়তা করে আমাদের দেহে। এটাকে বাইরে থেকেও প্রদান করা হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসকরা হেপারিন আমাদের দেহে দিয়ে থাকে। যাদের হার্টের সমস্যা আছে বা অন্যান্য সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু হেপারিন দেওয়া হয়ে থাকে। তো হেপারিন হচ্ছে একটা তোমার হচ্ছে রক্তকণিকা থেকে ক্ষরণ হয়ে থাকে। আমরা জানি একটা রক্তকণিকার নাম হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা বলে একটা রক্তকণিকা আছে যার কাজ হচ্ছে রোগ প্রতিরোধ। এটা রোগ প্রতিরোধ করতে সহায়তা করে থাকে। এই শ্বেত রক্তকণিকার বিভিন্ন কণা থাকে, মোনোসাইট, বেসোফিল, তারপরে নিউট্রোফিল। এইসবগুলোর মধ্যে বেসোফিল সাধারণত ক্ষরণ করে থাকে হেপারিন। তো রাইট অ্যান্সার হবে অপশন সি। আচ্ছা, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে কমেন্টে অবশ্যই জানাও যে ক্লাসটি কেমন লাগলো। আশা করবো তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। আর পরের দিনে ক্লাসে তোমাদের সঙ্গে তো অবশ্যই দেখা হবে। তার সঙ্গে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, TWS একাডেমিতে চলে আসো। প্রতিদিন সবসময় তোমাদের সঙ্গে ক্লাস নিয়ে সেখানে থাকছি আমি এবং আলামিন স্যার, অন্যান্য বিভিন্ন স্যারেরা, অভিজ্ঞ টিচাররা সেখানে ক্লাস করাচ্ছে। তো সকলে সেখানে যুক্ত হয়ে যাবে। TWS একাডেমিতে বেস্ট চাকরির প্রিপারেশন আজ থেকেই শুরু করে দাও TWS একাডেমি থেকে। সকলকে বলবো জয় হিন্দ, সকলে ভালো থাকবে। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। টাটা।